বন্ধুগণ, আমি অধ্যাপক মোস্তাক মনির, বাংলাদেশ। আজকে আমি আপনাদের সম্মুখে বাংলা ব্যাকরণের সমাস সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা উপস্থাপন করব। আশা করি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত শুনলে আপনারা অবশ্যই সমাস সম্পর্কে একটা প্রাথমিক ধারণা লাভ করতে পারবেন। তাহলে আসুন ভিডিওটি শুরু করা যাক। সমাস একটি সংস্কৃত শব্দ। সমাসকে ভাঙলে এবং বিশ্লেষণ করলে আমরা যে মূল শব্দটি পাই আর তা হলো সম যোগ অস যোগ অ ব্রেকেটে ঘ ইয় সমান সমান সমাস। সমাস শব্দটির অর্থ হলো সংক্ষিপ্তকরণ, অর্থাৎ দুই বা ততোধিক পদের এক পদে মিলনের নাম সমাস। সমাসের মধ্যে আমরা যে উপাদানগুলো পাই তা হলো সমসমান পদ, ব্যাসবাক্য এবং সমস্ত পদ। সমসমান পদগুলো হলো দুই বা ততোধিক পদ থাকে সমাসের মধ্যে, যেমন সিংহ চিহ্নিত আসন। এখানে সিংহ একটি সমসমান পদ, চিহ্ন একটি সমসমান পদ, আসন একটি সমসমান পদ। আর সিংহ চিহ্নিত আসন সমস্তটাই হলো ব্যাসবাক্য, এবং এই ব্যাসবাক্য সংকুচিত হয়ে এক পদে পরিণত হয়েছে, যাকে বলা হয় সিংহাসন। সুতরাং এই সিংহাসনটা হলো সমস্ত পদ বা সমাস। আর এই সমাসের বাংলা ভাষায় যথেষ্ট গুরুত্ব, তাৎপর্য এবং প্রয়োজনীয়তা রয়েছে। যেমন সমাস ভাষাকে সংক্ষিপ্ত করে, ভাষাকে শ্রুতিমধুর করে, ভাষাকে সহজ সরল এবং প্রাঞ্জল করে। আর এই সমাসকে আমরা 6টি ভাগে বিভাজন করতে পারি। প্রধানত দ্বন্দ্ব সমাস, দ্বিগু সমাস, অব্যয়ভাব সমাস, তৎপুরুষ সমাস, কর্ণধারয় সমাস, বহুব্রীহি সমাস। প্রথমত আমরা দ্বন্দ্ব সমাস সম্পর্কে আলোচনা করব। দ্বন্দ্ব শব্দের অর্থ হলো বিরোধ বা সংঘর্ষ বা যুদ্ধ। যুদ্ধ কিন্তু সমানে সমানে হয়। শৃগাল এবং বাঘের সঙ্গে কিন্তু যুদ্ধ হয় না, বাঘে সিংহে যুদ্ধ হয়। সুতরাং এখানে শব্দের বেলায়ও আমরা লক্ষ্য করি সমমান এবং সমগুণ সম্পন্ন। যদি একাধিক পদে এক পদে মিলন হয় তাহলে এখানে দ্বন্দ্ব সমাস হবে। যদি পূর্বপদ এবং পরপদ বিশেষ্য পদ দ্বারা গঠিত হয়, অথবা পূর্বপদ এবং পরপদ বিশেষণ দ্বারা গঠিত হয়, যদি উভয় পদ সমমান সম্পন্ন এবং সমগুণ সম্পন্ন হয়, এবং ব্যাসবাক্যে যদি ও এবং অথবা ইত্যাদি সংযোজক অব্যয় দ্বারা বাক্যটি সংযোজিত হয়, তবে তাকে আমরা দ্বন্দ্ব সমাস বলবো। যেমন রাস্তা ও ঘাট সমান সমান রাস্তাঘাট, পিতা ও মাতা সমান সমান পিতামাতা, ভাই ও বোন সমান সমান ভাই বোন, আকাশ ও পাতাল সমান সমান আকাশ পাতাল, সাদা ও কালো সমান সমান সাদা কালো। এই ধরনের যত পদ আছে বা ব্যাসবাক্য আছে, এগুলো সবই দ্বন্দ্ব সমাসের অন্তর্ভুক্ত। তাহলে আমরা অবশ্যই দ্বন্দ্ব সমাস সম্পর্কে সুস্পষ্ট ধারণা লাভ করেছি বলে আমার বিশ্বাস। এরপর আসেন দ্বিগু সমাস। দ্বিগু সমাস হলো যে পূর্ব পদে যদি কোনো সংখ্যাবাচক শব্দ দ্বারা সমাস গঠিত হয় তবে তাকে আমরা দ্বিগু সমাস বলবো। যেমন পঞ্চবটী সমাহার পঞ্চবটী, চারি রাস্তা সমাহার চৌরাস্তা, নবরত্নের সমাহার নবরত্ন, তিন মাথা সমাহার তে মাথা, তিন তারের সমাহার সে তার। এই সমস্তগুলো কি আমরা দ্বিগু সমাস বলবো। অর্থাৎ যে সমাসের পূর্বপদে সংখ্যাবাচক শব্দ দ্বারা সমাস গঠিত হয় তাকে আমরা
দ্বিগু সমাস বলবো। আশা করি দ্বিগু সমাস সম্পর্কে আপনাদের একটা সুস্পষ্ট ধারণা হয়েছে বলে আমার বিশ্বাস। তৃতীয়ত আসেন অব্যয়ীভাব সমাস। অব্যয়ীভাব সমাস হলো যে সমাসে পূর্বপদে অব্যয় থাকিয়া সমাস হয় তাকে অব্যয়ীভাব সমাস বলে। যেমন আপাদমস্তক, পা হইতে মাথা পর্যন্ত সমান সমান আপাদমস্তক। এখানে আ অব্যয় দ্বারা আপাদমস্তকটি গঠিত হয়েছে, শব্দটি গঠিত হয়েছে। সুতরাং পা হইতে মাথা পর্যন্ত আপাদমস্তক। আমরা আরেকটি উদাহরণ আনতে পারি যে সমুদ্র থেকে হিমাচল পর্যন্ত সমান সমান সমুদ্র হিমাচল। এখানে শব্দটি একটি অব্যয়বাচক শব্দ এবং এই অব্যয়বাচক শব্দ পূর্বপদে বসে বা শব্দের পূর্বে বসে বা সমাসের পূর্বে বসে এখানে সমাস গঠিত হয়েছে। সুতরাং আমরা বলতে পারি যে সমাসে পূর্বপদে অব্যয় থাকে সমাস হয়, এই সমস্ত শব্দকে আমরা অব্যয়ীভাব সমাস বলবো। আমরা আরও কিছু উদাহরণ এখানে আনতে পারি। যেমন কুলের সমীপে উপকূল, কণ্ঠের সমীপে উপকণ্ঠ ইত্যাদি। এগুলোকে আমরা অব্যয়ীভাব সমাস বলতে পারি। আশা করি অব্যয়ীভাব সমাস সম্পর্কে আমাদের একটা প্রাথমিক সুস্পষ্ট একটা ধারণা আমি দিতে পেরেছি বলে আমার বিশ্বাস। এরপরে আসেন তৎপুরুষ সমাস। তৎপুরুষ সমাস হলো যে পূর্ব পদের বিভক্তি লোপ পেয়ে যে সমাস হয় তাকে আমরা তৎপুরুষ সমাস বলব। যদি দ্বিতীয় বিভক্তি লোপ পেয়ে সমাস হয় দ্বিতীয় তৎপুরুষ সমাস। যেমন কে রে, এই দ্বিতীয় বিভক্তি লোপ পেয়ে যদি সমাস হয় তাকে আমরা দ্বিতীয় তৎপুরুষ সমাস বলবো। যেমন ব্যক্তিকে গত, ব্যক্তিগত, দ্বিতীয় তৎপুরুষ সমাস। তৃতীয় তৎপুরুষ সমাস হলো যে তৃতীয় বিভক্তি লোপ পেয়ে যে সমাস হয়, যেমন দ্বারা দিয়া কর্তৃক, ঢেকি দ্বারা ছাটা, ঢেকি ছাটা, এটা তৃতীয় তৎপুরুষ সমাস। অর্থাৎ এখানে তৃতীয় বিভক্তি লোপ পেয়ে সমাস গঠিত হয়েছে। চতুর্থী সমাস হলো ওই কে রে, যেমন আমরা বলতে পারি গুরুকে দত্ত, গুরুদত্ত। এখানে আমরা লক্ষ্য করি যে চতুর্থী বিভক্তি লোপ পেয়ে সমাস হয়েছে কে রে। পঞ্চমী বিভক্তি লোপ পেয়ে সমাস হলে তাকে পঞ্চমী তৎপুরুষ সমাস বলা হয়। যেমন হইতে থেকেছে, এগুলো হলো পঞ্চমী বিভক্তি। যেমন এগুলো লোপ পেয়ে যখন সমাস হয়, যেমন বিলাত হইতে ফেরত, বিলাত ফেরত, ঢাকা হইতে ফেরত, ঢাকা ফেরত, এগুলো হলো তৃতীয়া। এটা হলো পঞ্চমী তৎপুরুষ সমাস। এরপর আসেন ষষ্ঠী তৎপুরুষ সমাস। ষষ্ঠী বিভক্তি লোপ পেয়ে, যেমন রয়ের, যেমন পথের রাজা, রাজপথ। এখানে আমরা রাজপথকে আমরা লক্ষ্য করি যে রয়ের বিভক্তি লোপ পেয়ে সমাস হয়েছে, সুতরাং এর ষষ্ঠী বিভক্তি লোপ পেয়ে সমাস হয়েছে, ষষ্ঠী তৎপুরুষ সমাস। এরপর আসেন সপ্তমী বিভক্তি অ, এ, অ, তে। এগুলো হলো সপ্তমী বিভক্তির চিহ্ন। এগুলো লোপ পেয়ে যে সমাস হয় তাকে সপ্তমী তৎপুরুষ সমাস বলা হয়। যেমন গাছে পাকা, গাছ পাকা, এটাকে আমরা তৎপুরুষ সমাস বলবো। আশা করি তৎপুরুষ সমাস সম্পর্কে আমাদের একটা সুস্পষ্ট ধারণা হয়েছে বলে আমার বিশ্বাস। এরপরে আসেন কর্মধারয় সমাস। বাংলা ভাষার ব্যাকরণের সমাসের কর্মধারয় সমাসটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সমাস। অর্থাৎ পূর্বপদে এবং পরপদে যদি বিশেষ্য থাকিয়া সমাস হয় এবং যদি মধ্যের পদ লুপ্ত হয়ে যায় তবে তাকে আমরা কর্মধারয় সমাস বলবো।
এখানে পূর্বপদে বিশেষ্য থাকতে পারে, পরপদেও বিশেষ্য থাকতে পারে, পূর্বপদে বিশেষ্য থাকতে পারে, পরপদে বিশেষণ থাকতে পারে, এবং পরের পদ প্রাধান্য লাভ করে তাকে আমরা কি বলবো? কর্মধারয় সমাস বলবো। আর যে মধ্যের পদ লুপ্ত হয়ে যায়, তো এই সমস্ত বৈশিষ্ট্য যে সমাসের মধ্যে আমরা লক্ষ্য করব তাকে আমরা কর্মধারয় সমাস বলবো। এই কর্মধারয় সমাসকে আমরা আবার 4টি ভাগে ভাগ করতে পারি, যেমন বা যথা ক উপমিত কর্মধারয় সমাস। উপমিত কর্মধারয় সমাস হলো যদি বিশেষ্য পদের দ্বারা বিশেষ্য পদের উপমা দেওয়া হয়, পূর্বপদে বিশেষ্য থাকে এবং পরপদে বিশেষ্য থাকে, এবং বিশেষ্য পদের দ্বারা বিশেষ্য পদের উপমা দেওয়া হয়, তাকে উপমিত কর্মধারয় সমাস বলে। যেমন চাঁদের ন্যায় মুখ, চাঁদ মুখ। এখানে চাঁদ হলো বিশেষ্য, মুখ হলো বিশেষ্য। চাঁদ হলো পূর্বপদ, মুখ হলো পরপদ। পূর্বপদে বিশেষ্য পদ দ্বারা পরপদের বিশেষ পদকে উপমা দেওয়া হয়েছে। সুতরাং এখানে চাঁদের ন্যায় মুখ সমান সমান চাঁদ মুখ, তো উপমিত কর্মধারায় সমাস। এরকম আমরা আরও উদাহরণ টানতে পারি, যেমন সিংহের ন্যায় পুরুষ সমান সমান সিংহ পুরুষ। সিংহ একটি বিশেষ্য পদ, পুরুষ একটি বিশেষ্য পদ। পূর্বপদে সিংহ, পরপদে পুরুষ, অর্থাৎ সিংহ দ্বারা পুরুষকে উপমা দেওয়া হয়েছে, বিশ্বপদ দ্বারা বিশ্বপদে উপমা দেওয়া হয়েছে। সুতরাং এটা উপমিত কর্মধারায় সমাস। আশা করি উপমিত কর্মধারায় সম্পর্কে আমাদের সুস্পষ্ট ধারণা, কিন্তু আমাদের অবশ্যই মনে রাখতে হবে যে উপমিত কর্মধারা এবং উপমান কর্মধারার ভিতরে বিস্তর পার্থক্য রয়েছে। অনেকে উপমিত কর্মধারা এবং উপমান কর্মধারার ভিতরে গুলিয়ে ফেলেন, অর্থাৎ এক করে ফেলেন। কিন্তু আপনাদেরকে বুঝতে হবে যে উপমান কর্মধারার সমাস হলো পূর্বপদে বিশেষ্য এবং পরপদে বিশেষণ থাকিয়া যে সমাস হয়, এবং বিশেষ্য পদের সঙ্গে যদি বিশেষণ পদের উপমা দেওয়া হয় তবে সেটি হবে উপমান কর্মধারয় সমাস। আর বিশেষ্য পদের সঙ্গে যখন বিশেষ্য পদের উপমা দেওয়া হয় সেটা উপমিত কর্মধারয় সমাস। তাহলে এখন আমরা উপমান কর্মধারয় সমাস নিয়ে আলোচনা করব। উপমান কর্মধারয় সমাস হলো যে বিশেষ্য পদের সাথে বিশেষণ পদে যদি উপমা দেওয়া হয়, পূর্বপদে যদি বিশেষ্য থাকে এবং পরপদে যদি বিশেষণ থাকে, এবং বিশেষ্য পদ দ্বারা যদি বিশেষণ পদের উপমা দেওয়া হয় তবে তাকে আমরা উপমান কর্মধারয় সমাস বলব। যথা বা যেমন শশকের ন্যায় ব্যস্ত, শশব্যস্ত। এখানে শশক শব্দটি হলো বানর। বানরের স্বভাব হলো সবসময় ব্যস্ত থাকা, কাজে এই ব্যস্ত শব্দটি হলো গুণবাচক বা ধর্মবাচক, কাজেই এটি হলো বিশেষণ। সুতরাং শশকের সঙ্গে ব্যস্ত শব্দটির উপমা দেওয়া হয়েছে। সুতরাং এখানে বিশেষ্য পদের সাথে বিশেষণ পদের উপমা দেওয়া হয়েছে। সুতরাং শশব্যস্ত, শশকের ন্যায় ব্যস্ত সমান সমান শশব্যস্ত, এটি একটি উপমান কর্মধারায় সমাস। আমরা আরেকটি উদাহরণ টানতে পারি, সেটি হলো মিশের ন্যায় কালো, মিশ কালো। তো মিশ শব্দটি একটি প্রাণীকে বোঝানো হয়েছে। এটা অত্যন্ত কালো, এটা কালো বিশেষণ পদ দ্বারা বিশেষিত হয়েছে। সুতরাং এখানে বিশেষ্য পদের সাথে বিশেষণ পদের উপমা দেওয়া হয়েছে। সুতরাং এখানে মিশ কালো, মিশের ন্যায় কালো, মিশ কালো, এই সমাসটিকে, কর্মধারয় সমাসটিকে আমরা উপমান কর্মধারয় সমাস বলবো। আমরা আরেকটি উদাহরণ আনতে পারি, সেটি হলো তুষারের ন্যায় ধবল সমান সমান তুষার ধবল। তুষার হলো বরফ, এখানে বিশেষ্য পদ, ধবল শব্দটি হলো পরপদ বিশেষণ, অর্থাৎ সাদা। এখানে বিশেষ্য পদের দ্বারা বিশেষণ পদের উপমা দেওয়া হয়েছে। সুতরাং এটাকে আমরা কি বলবো? উপমান কর্মধারায় সমাস। আশা করি
উপমান কর্মধারয় সমাস সম্পর্কে আপনাদের একটা পরিচ্ছন্ন ধারণা হয়েছে বলে আমার বিশ্বাস। এরপরে আসেন রূপক কর্মধারয় সমাস। রূপক কর্মধারয় সমাস হল উপমিত কর্মধারয় সমাসের সঙ্গে উপমিত পদের সাথে উপমেয় পদের যদি অভেদ কল্পনা করা হয় তবে তাকে আমরা বলবো রূপক কর্মধারয় সমাস। রূপক কর্মধারয় সমাসের ব্যাস বাক্যে সাধারণত রূপ শব্দটি থাকে, যেমন বিষাদ রূপ সিন্ধু, বিষাদ সিন্ধু। এ ধরনের আরও অনেক শব্দ আছে, অনেক সমাস রয়েছে। এই ধরনের সমাসগুলোকে আমরা কি বলবো? রূপক কর্মধারয় সমাস বলবো। এরপরে আসেন আপনারা মধ্যপদলোপী কর্মধারয় সমাস। মধ্যপদলোপী কর্মধারয় সমাস হলো যে সমাসে মধ্যের পদ লুপ্ত হয়ে সমাস হয় তাকে মধ্যপদলোপী কর্মধারয় সমাস বলে। যেমন সিংহ চিহ্নিত আসন, সিংহাসন। এখানে পূর্বপদ সিংহ, আসন হলো পরপদ, মধ্যের পদ চিহ্নিত লুপ্ত হয়ে সিংহাসন শব্দটি গঠিত হয়েছে। সুতরাং সিংহ চিহ্নিত আসন